কুষ্টিয়ায় এবার নতুন জাতের গোল ধান চাষ করে সাফল্য পেয়েছে কৃষকরা। আমন মৌসুমে এই ধান চাষ করে অন্য ধানের চেয়ে প্রতি বিঘায় 10 থেকে 15 মণ বেশি ফলন পেয়েছে তারা। প্রায় দ্বিগুণ ফলনের জন্য এই নতুন ধান ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে ধান খেতে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহারের বদলে প্রাকৃতিক পদ্ধতিতে পোকামাকড় দমন করছে লালমনিরহাটের কৃষকরা। রাত 9টায় বাংলাদেশে আজ থাকছে কুষ্টিয়া এবং লালমনিরহাটের কৃষকদের সাফল্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। আর দেশ বিদেশে নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফাহমিদা বিনতে মেসবাহ। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান, আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন রুজমিলা হক। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পদ্মা সেতু নিয়ে মশিউর রহমানকে দুদকে জিজ্ঞাসাবাদ। বিশ্বব্যাংকের সাথে সরকারের সমঝোতা থাকলে আবারও ছুটিতে যাবেন তিনি। আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব। বিতরণ কোম্পানিগুলোর দাবি স্ল্যাব বিন্যাসে তাদের লোকসান হচ্ছে। ফুটবলে উন্নয়নের লক্ষ্যে এক হয়ে কাজ করার পরিকল্পনা দেশের শীর্ষ ক্লাব কর্মকর্তাদের। সমিতির গঠনে তৈরি হচ্ছে গঠনতন্ত্র। রাত 9টায় বাংলাদেশে আরো থাকছে। ঘোষণা সত্ত্বেও ঈদের পর কঠোর আন্দোলনে যাচ্ছে না বিএনপি। শান্তিপূর্ণ আন্দোলনে দাবি আদায় করতে চান দলের নেতারা। এবং ঘূর্ণিঝড় নিলামের প্রভাবে সারা দেশ ভিজছে বৃষ্টিতে। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা থাকবে 3 দিন। রাত 9টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন রাত, এরপর নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। ইমেইল এবং ফেসবুকেও মতামত পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি রাত 9টা@independent24.tv। ফেসবুকের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত রাত 9টায় তুলে ধরব। শুরুতেই পদ্মা সেতু প্রসঙ্গ। সরকারের সাথে বিশ্বব্যাংকের কোনো সমঝোতা হয়ে থাকলে আবারও ছুটিতে যেতে আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা মশিউর রহমান। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সাথে আলোচনায় কোনো বাধা না হয়ে দাঁড়ানোর কথাও বলেন তিনি। দুদকে জিজ্ঞাসাবাদ শেষে তিনি এসব কথা বলেন। পদ্মা সেতু প্রকল্পে ইন্টিগ্রিটি অ্যাডভাইজার ছিলেন মশিউর রহমান, অথচ এই প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার শর্ত পূরণে তাকে সরে যেতে হয় এই পদ থেকে। এমনকি সব দায়িত্ব থেকে দূরে সরতে ছুটিতে যান তিনি। সেটাই আমাদের সবার জন্য সিদ্ধান্ত, সেটাই আমরা অনুসরণ করে বাস্তবায়ন করব। ছুটি শেষে সম্প্রতি দেশে ফিরেছেন অর্থ উপদেষ্টা। এরপরই পদ্মা সেতু নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে দুদক। আর এজন্য রোববার বেলা 2:45টায় সংস্থাটিতে যান মশিউর। দুদকের 4 সদস্যের একটি দল অর্থ উপদেষ্টাকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। সন্ধ্যা 6টার কিছুক্ষণ পর বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মশিউর রহমান। তবে তার কাছে দুদক কর্মকর্তারা ঠিক কি জানতে চেয়েছে সে বিষয়ে কোনো কথা বলেন না তিনি। বললাম যে দুদকের সাথে যে কথা এটা গোপনীয়, আমার এখানে বলার কিছু নাই। দুদক যদি বলতে চায় তারা বলতে পারে। ছুটি শেষে ফিরেছেন মশিউর রহমান। বিষয়টি পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের শর্ত বিরোধী কিনা জানতে চাইলে সরাসরি জবাব পাওয়া যায়নি। তবে তিনি বলেন পদ্মা সেতু বাস্তবায়নের জন্য দীর্ঘ ছুটিতে যেতে তার কোনো আপত্তি নেই। আমি প্রধানমন্ত্রীর কাছে ছুটি নিয়েছি, ছুটি শেষে ফিরে এসেছি। যদি বিশ্বব্যাংক এবং সরকারের ভিতরে এমন কোনো কিছু হয়ে থাকে যে আমার আরও দীর্ঘদিন ছুটিতে যেতে হবে বা থাকতে হবে, আমি থাকব। দুদক চেয়ারম্যান অবশ্য মনে করেন মশিউর রহমানের দায়িত্ব থাকা বা না থাকা তদন্তকে প্রভাবিত করবে না। এখন পর্যন্ত মামলা করার মতো কোনো তথ্য উপাত্ত আমরা পাই নাই। এটা আগেও বলেছি, এখনো বলতেছি। যে মুহূর্তে প্রাইমা ফেসি একটা কেস এস্টাবলিশড করার মতো তথ্য উপাত্ত আসবে, সেই মুহূর্তেই এফআইআর হয়ে যাবে।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি চেষ্টার অভিযোগ নিয়ে মশিউর রহমান সহ 28 জনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানান গোলাম রহমান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পদ্মা সেতু প্রকল্প কার্যকর করতে চলতি মাসে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেলা এম গুয়েরেরো বাংলাদেশ আসছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সাথে সমঝোতার কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি। দুপুরে অর্থমন্ত্রী ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে পদ্মা সেতুর বেশিরভাগ পদক্ষেপ নেওয়া হয়েছে, বাকি আলোচনাও শেষ করে সমঝোতায় পৌঁছেছে সরকার। আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে, ইটস এ ম্যাটার অফ টাইম অনলি, এবং সে ব্যাপারে আমার কোনো ডাউট নাই, কোনো কনফিউশন নাই। এবং আমি এটাও মনে করি, প্রশ্ন আর আসার আগে উত্তর দিয়ে দিচ্ছি, যে পদ্মা ব্রিজটাকে আবার কার্যকরী করার জন্যে, দ্রুতগতিতে কার্যকরী করার জন্য আশা করছি এই মাসেই ভাইস প্রেসিডেন্ট অফ দি ওয়ার্ল্ড ব্যাংক উইল পে আস এ ভিজিট. So she is supposed to come sometime this month. প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানকে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। কথা বলছি তার সাথে। জনাব হাফিজউদ্দিন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। শুরুতেই যেটা জানতে চাই যে আজকে দেখেছি আমরা যে ছুটির বিষয়টি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করেননি তার অবস্থান প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা। তো এই বিষয়টি কি বিশ্বব্যাংকের সিদ্ধান্তের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, ওনার ছুরি জ্বর ব্যাপারটা আরম্ভ করে এই পর্যন্ত, তাতে আমার তো মনে হয় যে এটা একটা প্রতিবন্ধকতা হিসাবে আসতে পারে। কারণ তাহলে ওনাকে ছুরি যেতে বলা হলো কেন? বিশ্বব্যাংকের যে কয়েকটি শর্ত ছিল এই লোনকে পুনর্জীবিত করার জন্য, তার মধ্যে একটা তো ছিল যে ডক্টর মশিউর রহমান সাহেবকে ছুরিতে যেতে হবে, অর্থাৎ ক্ষমতা থেকে সরে যেতে হবে, এবং উনি গেলেনও তাই। তারপরে আবার উনি ফেরত আসলেন, এখন পর্যন্ত ফয়সলা হয় নাই। এখন পর্যন্ত লোন রিভাইভ করা হবে এটুকু বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু লোন রিভাইভ হয়নি এবং কাজও সরে কোনো অর্থ ছাড় হয়নি। তো মাঝপথে উনি আসলেন, এটাতে আমার কাছে অ্যাপারেন্টলি মনে হয় এটা প্রতিবন্ধক হিসাবে দাঁড়াতে পারে। হাফিজউদ্দিন সাহেব, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইন্টিগ্রিটি অ্যাডভাইজার ছিলেন ডক্টর মশিউর রহমান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না, তার ভিতরে বিশ্বব্যাংকের অভিযোগটা ছিল যে তাকে বলা হয়েছে একাধিকবার যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল, তিনি পদক্ষেপ নেননি, যার কারণে তার শর্ত দিয়েছে তাকে সরে যেতে। কিন্তু ডক্টর মশিউর রহমান হচ্ছে একটা উনি বেশ প্রভাবশালী এবং বেশ একটা জায়গায় কাজ করছেন সরকার শীর্ষ পর্যায়ে। তো তিনি থাকার ফলে কি স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত করতে অসুবিধা হবে বলে মনে করেন? তিনি এত শীর্ষ পর্যায়ের একজন লোক। আমি তো বললাম যে বিশ্বব্যাংক যেহেতু চাচ্ছিল না যে উনি থাকুন ওই পদে বল থাকুন, সুতরাং সেই জন্যই ওনাকে সরে যেতে হয়েছে। এবং এখন পর্যন্ত পদ্মা সেতুর কোনো কাজ অগ্রগতি হয় না, লোন রিভাইভাল কোনো অগ্রগতি হয় না, শুধু আশ্বাস পাওয়া গেছে। সেই জন্য এই মুহূর্তে ওনার ফিরে আসাটা খুবই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়। গোলাম রহমান তো বললেন যে তারা এখন পর্যন্ত 27 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন সর্বশেষ, কিন্তু তারা তো কোনো মামলা করার মতো তথ্য পায়নি এখন পর্যন্ত। সেটা তো হলো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিনা সেটা তদন্ত, কিন্তু এগুলো প্রমাণ সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার। গোলাম রহমান সাহেব ঠিকই বলেছেন যে এখন পর্যন্ত কোনো উপাদান পাওয়া যায়নি, সেটা ওনাদের ব্যাপার, ওনারা বলবেন। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো যে ডক্টর মশিউর রহমান সাহেব যখন শুরুতে গেলেন তখন উনি একটা সবাইকে কনফিউশনে রাখলেন। উনি বললেন আমি কোনো দরখাস্ত করি নাই এবং আমাকে ছুরি দরখাস্ত করতে বলেও নাই। হঠাৎ করে দেখা গেল উনি ছুরিতে গেছেন, আবার দেখা গেল উনি নিউ ইয়র্কে গেছেন প্রধানমন্ত্রীর ইয়েতে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে, আবার উনি ফিরে চুপচাপ ছিলেন, হঠাৎ করে উনি অফিসে এসে হাজির। তো এবং ওনার ছুটি কতদিনে দেওয়া হয়েছিল নির্দিষ্ট করে সেটা উনি বলেন না, কোনো সময় উনি বলেন না যে আমি 1 মাসের জন্য যাচ্ছি, একথা উনি বলেননি। এখন হঠাৎ করে উনি এসে হাজির হয়ে গেছেন। এগুলো সবই আমার কাছে মনে হয় যেন একটু কনফিউজিং, কোনো কিছু পরিষ্কার নয়। তাহলে সেক্ষেত্রে পদ্মা সেতু নিয়ে এতদিন যা হলো, বিশ্বব্যাংকের এই শর্ত পূরণ এবং দুদকের কার্যক্রম, তো এই সব কিছু মিলিয়ে তাহলে আপনার আসলে সার্বিক মূল্যায়ন? আমার সার্বিক মূল্যায়ন যে সম্পূর্ণ জিনিসটাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিছু পরিষ্কার না। যখন প্রথম এখানে আলোচনার আগে বলেছি এই কথা
যখন প্রথম বিশ্বব্যাংকের অভিযোগ করা হলো তখন বাংলাদেশ সরকার এটাকে যেভাবে হ্যান্ডেল করেছে ঠিক হয় নাই। আমরা বলেছি যে ঠিক আছে, একটা অভিযোগ যদি আপনি করেন আসলে আমরা বসে দেখি, সেটা করা হয় নাই। প্রথম অস্বীকার করা হয়েছে, আমরা অনেক রকম উল্টাপাল্টা কথা বলা হয়েছে, এর তো হয়েছে, সব কিছু মিলে একটা জটিলতা সৃষ্টি করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। ধন্যবাদ। কথা বলছিলাম সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানের সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জেল হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি হবে 11 ডিসেম্বর। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনিসুল হকের আবেদনের পর আপিল বিভাগ এই তারিখ ঠিক করে। জেল হত্যা মামলা রায় হয়েছিল 2004 সালে, ঘটনার 29 বছর পর। কিন্তু সেই রায়ের অনেকখানি বদলে দেয় হাইকোর্ট। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 3 জনের 2 জনই খালাস, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জনের 4 জনকে খালাস দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে আপিল হয়েছিল 2011 সালে। মামলার সারসংক্ষেপ জমা দেওয়ার আনুষ্ঠানিকতা পেরিয়ে অবশেষে সেই আপিল আবেদনের শুনানি শুরু হতে যাচ্ছে। শুনানি মানে হচ্ছে যে সম্পূর্ণ মামলা যে সাক্ষ্য প্রমাণ আছে, সব সাক্ষ্য প্রমাণ আপিল বিভাগে উপস্থাপন করা হবে। ওনারা এটা স্ক্রুটিনি করবেন, ওনারা এটা দেখবেন এবং এই রায় ঠিক হয়েছে না ঠিক হয় নাই এটা বিশ্লেষণ করবেন। আনিসুল হক বলেন, এবছরের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হবে। কিছু সংখ্যক আসামি পলাতক আছে, এই 2 জন বাদেও। তো তারা যাতে ভবিষ্যতে আপিল করার এই হাইকোর্টের রায়ের ফয়দা নিয়ে আপিল না করতে পারে, সেই ব্যবস্থার জন্য এই যে আপিলটা জেল হত্যা মামলা, সেই মামলায় আমরা এভিডেন্স সব কিছু বিশ্লেষণ করার জন্য বলবো এবং একটা পূর্ণাঙ্গ রায় আমরা চাইব। 1975 সালে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিষয়ে তাদের বাড়ির নিরাপত্তা কর্মী হুমায়ুন এনামুলের বাবা মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। তবে সন্তান কোথায় আছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছে র্যাব। সাংবাদিক দম্পতি হত্যার পরপরই এনামুলকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে 9 মাস ধরে তার আর হদিস পাওয়া যাচ্ছে না। তাকে ধরিয়ে দিতে 10 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে সরকার। এনামুলকে না পেয়ে বাবাকে জিজ্ঞাসাবাদ করল র্যাব। রোববার সকালে তাকে মৌলভীবাজারের বড়লেখা দোহালিয়া গ্রাম থেকে আনা হয় র্যাব সদর দপ্তরে। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, এনামুল কোথায় আছেন সে বিষয়ে কিছু জানাতে না পারলেও ছেলের আচরণের বিষয়ে অনেক তথ্য দিয়েছেন তার বাবা। প্রায় গ্রামে এটা সেটা চুরি করত এবং গ্রাম্য সালিশের মাধ্যমে তার বিচারও হয়েছে একাধিকবার। এমন অবস্থায় উনি 6-7 বছর আগে ওনার ভাষ্য মোতাবেক যে উনি তার ছেলেকে কাকটাল মসজিদ তবলিগের জামাতে দিয়েছিল, যে হয়তো তবলিগে কাজ করলে একটা ছেলে ভালো হতে পারে, ছেলে ভালো হবে আশা করে দিয়েছিলেন। বাট যেটা পরবর্তীতে আমাদের জানালেন যে কিছুদিন পরে সে এখান থেকে চলে যায়। এনামুলকে পাওয়া গেলে আলোচিত এই হত্যা রহস্যের জট অনেকটা খুলবে বলে আশা করছে র্যাব। একটা অত্যন্ত স্পর্শকাতর একটা হত্যা মামলা এটা, তো সেটার একজন সেই বাসায় কর্মরত একজন সিকিউরিটি গার্ড ঘটনার কিছুদিন পর থেকেই এই দীর্ঘ কয়েক মাস পলাতক থাকবে, সে তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ একজন সাক্ষী। হয়তো তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাবো বলে আমরা আশা করছি। চলতি বছরের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন সাগররুনি। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সব ধর্ম বর্ণের মানুষ একসাথে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিয়েতনামে সরকারি সফরের শেষ দিনে নিনবিন শহরে একটি বৌদ্ধ মন্দির পরিদর্শনের সময় তিনি একথা বলেন। বাংলাদেশের সব ধর্মের মানুষ নিজেদের অধিকার যেন স্বাধীনভাবে ভোগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে জানান শেখ হাসিনা। বাংলাদেশ বিমানে একটি বিশেষ ফ্লাইটে লাওসে যান প্রধানমন্ত্রী। সোম এবং মঙ্গলবার লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানে রাষ্ট্র এবং সরকার প্রধানদের 9ম এশিয়া ইউরোপ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা দিলেও আপাতত সেদিকে যাচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। দলটির নেতারা বলছেন তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে চান। তবে সরকার আন্দোলনে বাধা দিলে অবরোধ, হরতাল সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। 12 মার্চ এবং 11 জুন পল্টনের সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য সরকারকে 2 দফা সময় বেঁধে দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে সেই সময় পার হবার পর জোরদার আন্দোলনে নামতে দেখা যায়নি প্রধান বিরোধী দলকে। সবশেষ 6 অক্টোবর হবিগঞ্জের জনসভায় ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন খালেদা জিয়া। বিএনপি নেতারা বলছেন রাজনৈতিক অস্থিরতা তৈরির মতো পরিস্থিতি এড়ানোর চেষ্টা করছেন তারা। তবে সরকার যেন তাদের আন্দোলনকে গুরুত্ব দেয় সেরকম কর্মসূচি দেওয়ার কথাও ভাবা হচ্ছে। সময় এসেছে যে আমরা সজোরে এবং এমনভাবে আন্দোলন করি যাতে সরকারের টনক নড়বে এবং তারা আমাদের দাবি মানতে বাধ্য হবে। দলের শীর্ষ পর্যায়ের 2 নেতা জানান কর্মসূচির ধরন নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে বিএনপির সাথে সরকারের আচরণের উপর। তবে ধীরে ধীরে আন্দোলন কঠোর হবে বলেও জানান তারা। শেষ পর্যায়ে হরতাল দিতে হবে, হরতাল যখনই প্রয়োজন হবে তখনই হরতাল দেওয়া হবে এবং সেই হরতাল, অসহযোগ সমস্ত কর্মসূচি দিতে হবে এই সরকারকে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার বাধ্য করার জন্য। দেশবাড়িকে দুর্ভোগ না বাড়িয়ে আমাদের দাবি আদায় করতে চাই। তবে এখন আস্তে আস্তে এমন একটা সময় চলে আসছে যখন দেশবাসীকে হয়তো মেনে নিতে হবে কিছুটা দুর্ভোগ আমাদের আরও কঠিনতর আন্দোলনে যাবে এবং সেই আন্দোলন হরতাল, অবরোধ ইত্যাদি হতে পারে, হবে। দেশকে রাজনৈতিক সংঘাতের হাত থেকে বাঁচাতে বিএনপির সাথে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান দলটির নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। এই বছর পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 19 লাখ শিক্ষার্থী। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবার নির্ধারিত সময়ের অতিরিক্ত 20 মিনিট সময় পাবেন। পরীক্ষা চলবে 15 নভেম্বর পর্যন্ত। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2010 সাল থেকে জেএসসি এবং 2011 সাল থেকে জেডিসি পরীক্ষা শুরু হয়। আকাশ জুড়ে বৃষ্টি কাল রাত থেকে। আজও দুপুর পর্যন্ত ভিজেছে সারা দেশ। আবহাওয়াবিদরা বলছেন নীলাম নামে যে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুতে আঘাত এনেছিল, এই বৃষ্টি সেটির প্রভাবী। এমন বৃষ্টি চলবে আরো 2 দিন। শুধু তাই নয়, আগামী 8 এবং 9 নভেম্বর বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। কার্তিকের শেষ দিকে মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি। শীত আসতে এখনো বেশ দেরি, তবু শীতের একটা আমেজ নিয়ে এলো অসময়ের বৃষ্টি। ঈদের টানা বন্ধের পর প্রথম রোববার অফিসগামী নগরবাসী ভিজেছে টিপটিপ বৃষ্টিতে। স্বাভাবিক কর্মব্যস্ত দিনের চেয়েও যানজট এবং যানবাহন সংকটের নাকাল হতে হয়েছে অনেককেই। বাসার সামনে রাস্তায় পানি জমে আছে, তারপর ছাতা একটা নিয়ে কিছু দূর হেঁটে এসে তারপরে রিক্সায় চলে আসছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বাস পাচ্ছি না। বৃষ্টির কারণে যে আমাদের চলাচল অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাও আজ থেকেই। বিরূপ প্রকৃতির কারণে নাজেহাল শিক্ষার্থীরা। ঈদের পরে আজকে জ্যাম শুরু হয়েছে। হ্যাঁ, বৃষ্টির জন্য একটু বেশি। আরো গাড়ি ঘোড়ার প্রবলেম অনেক, আর কি পাওয়া যেতেছে না গাড়ি ঘোড়া দাঁড়া থাকলেও, আর রিক্সা ভাড়া প্রচুর চাইতেছে। আবহাওয়া অফিস জানিয়েছে এই দুর্ভোগ সইতে হবে আরো 2 দিন। তবে বঙ্গোপসাগরে কোনো বিপদ বা সতর্কতা সংকেত জারি হয়নি। শুধু আভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে 1 নম্বর বিপদ সংকেত। 31 তারিখে যে সাইক্লোনটা ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করেছে, সেইটারই আস্তে আস্তে নর্থ ইস্টার্লি টার্ন করে এখন এটা মধ্যপ্রদেশের নর্দার্ন পার্টে এসে ওখান থেকে মানে আমাদের থেকে ইস্টার্লি টার্ন করেছে কিছু অংশ। আর একটা সাইক্লোন তৈরি হতে পারে। এই সাইক্লোনটা এটা মানে 8-9 তারিখের পরে। তবে বঙ্গোপসাগরের সাইক্লোন তৈরি হইলেও এই সাইক্লোন কোথায় যাবে এবং সেটা তৈরির উপর নির্ভর করবে। আবহাওয়া অফিস জানায় 7 নভেম্বর থেকে ঢাকা আবার শুকনা হয়ে যাবে এবং এরপরই পড়বে শীত। সায়ন্তনী তিশা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কুষ্টিয়ায় এবার নতুন জাতের গোল্ড ধান চাষ করে সাফল্য পেয়েছে কৃষকরা। আমন মৌসুমে এই ধান চাষ করে অন্য ধানের চেয়ে প্রতি বিঘায় 10 থেকে 15 মণ বেশি ফলন পেয়েছে তারা। প্রায় দ্বিগুণ ফলনের জন্য এই নতুন ধান ব্যাপক সাড়া ফেলেছে। কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গীতাঞ্জলি এগ্রো সোসাইটি কয়েকজন কৃষকের মাধ্যমে গোল্ড ধানের চাষ করে। ফলন হয়েছে বিঘা প্রতি 25 থেকে 30 মণ, যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। তবে চাষের খরচ নিয়ে চিন্তিত কৃষকরা। কুশি থেকে ওরকম 12 থেকে 15 দিনের চারা থেকে যে কুশি থেকে যে একটা কুশি থেকে কতগুলো গোছা হয়, এটা আসলে অসম্ভবই বাংলাদেশে বলা যায়। 10 বা 11 আরো অন্যান্য ধান আছে, সেই ধানের থেকে ধানটা হয়তো ভালো হতে পারে আশা করা যায়, কিন্তু এই ধানে প্রচুর পরিমাণ খরচ। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, পরীক্ষামূলক চাষে খরচ একটু বেশি হলেও এর অর্ধেক খরচে এ ধান চাষ করা সম্ভব। সেখানে একটু খরচ বেশি হয়েছে। যদি এই ধানটা যদি আমনে যদি চাষিরা যদি করতে চায়, তো এইরকম খরচ না করলেও এরা হয়তো যে খরচ করছে তার 50% খরচ করলেও অন্তত এখানে মনে হচ্ছে 25 থেকে 30 মণ ধান হবে। হচ্ছে এই ধানের একটা বিশেষ গুণ একটা আছে, যেটা হচ্ছে ধান, এই ধানের দানা চিকন এবং চাল চিকন হবে, যার জন্য এর বাজার মূল্য বেশি পাবে। পরীক্ষামূলকভাবে গোল্ড ধান চাষে স্থানীয় কৃষি বিভাগকে সহায়তা দিয়েছে জনতা ব্যাংক। তারা আগামীতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। জনতা ব্যাংক এই ধরনের সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতে আরো যদি আমরা পাই, আমাদের এই প্রকল্প থেকে সহায়তা করব। নিজস্ব প্রযুক্তিতে গোল্ড ধান চাষে যে সাফল্য মিলেছে, আধুনিক প্রযুক্তি ব্যবহারে ফলন আরো বাড়বে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটে কৃষকদের আরেক সাফল্যের খবর। ধান খেতে মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহারের বদলে প্রাকৃতিক পদ্ধতিতে পোকামাকড় দমন করছে কৃষক। এতে চাষের খরচ কমবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা। ফসলের জন্য ক্ষতিকর পোকা দমনে এই ধনচে গাছ রোপণ করা হয়েছে। মাঠে পাখি বসার জন্য দেয়া হয়েছে বাঁশের কঞ্চিও। উদ্দেশ্য, ক্ষতিকর পোকা খেয়ে শেষ করবে পাখি, এতে বাঁচবে কীটনাশকের খরচ। পাখি দিয়ে ক্ষতিকর পোকা মারার এমন দৃশ্য দেখা যায় জেলার সব জায়গায়। খেতে ধনচের গাছ লাগাছি, সকাল বিকাল ঝাঁকে ঝাঁকে পাখি পড়ে, আবার নিচে পড়ে পোকামাকড় খেতে আবার গাছে ওঠে। পাখি পড়িয়ে সব পোকামাকড় খেয়ে ফেলছে, আর এতে আমাদের কীটনাশকের কাজ হয়েছে। কীটনাশক ছাড়াই আমাদের ক্ষেত খুব ভালো হয়েছে। পাখির মাধ্যমে পোকা দমনের পাশাপাশি জমিতে আলোক ফাঁদও পাচ্ছে কৃষক। এই পদ্ধতিতে 5 ফুট উঁচু বাঁশের খুঁটিতে হ্যাজাক বা 200 ওয়াটের বৈদ্যুতিক বাতি বসিয়ে এর নিচে একটি পাত্রে সাবানের গুঁড়া, কেরোসিন তেল এবং পানি রাখা হয়। এই ফাঁদে সহজেই ধরা পড়ছে মাজরা, পাতা মড়ানো, চুঙ্গি সহ নানা ক্ষতিকর পোকা। বলা হচ্ছে যে দিনে লাঠি এবং রাতে বাতি, অর্থাৎ দিনে কঞ্চা পাতা, ডাল পাতা এবং রাতে এই আলোক ফাঁদ করা, এটাই হচ্ছে মাজরা মারার কেরামতি। বালাইনাশকের পরিবেশ বান্ধব এই উপায়গুলো কৃষকদের মধ্যে ছড়ানোর কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পদ্ধতিটি নিয়ে দারুণ আশাবাদী তারা। আমরা দিনের বেলা ডেট পার্সিং, লাইভ পার্সিংয়ের উপর কৃষকদের উদ্বুদ্ধ করতেছি এবং রাতের বেলায় আলোক ফাঁদের জন্য আমরা গ্রুপ মিটিং করতেছি এবং আলোক ফাঁদ করতেছি, যাতে রোগবালাই যাতে না, বিশেষ করে রোগটা বা পোকাটা যাতে কোনো জমিতে না থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার লালমনিরহাট জেলায় 81,425 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর শতকরা 92% জমিতেই এই পদ্ধতিতে পোকা দূর হচ্ছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজকে নির্ধারিত বিষয় ছিল যে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব। তো এই নিয়ে বেশ কিছু মতামত আমরা এরই মধ্যে পেয়ে গেছি। আরিফ বিন নজরুল বলেছেন যে বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার মনে হয় আগামীতে আর ক্ষমতায় না আসার চিন্তা করছে। একই ধরনের মতামত দিয়েছেন এমডি রাশিদুজ্জামান। উনি বলছেন যে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে, যদিও এগুলি তাদের সবই ব্যক্তিগত মতামত। আপনার কাছে কি আছে? ওবায়দুর রহমান তিনি ফেসবুকে যে মন্তব্যটি করেছেন সেখানে তিনি বলছেন যে বারবার দাম বাড়ানোয় সরকারের জনপ্রিয়তায় প্রভাব পড়বে। পারভেজ যে খুদে বার্তাটি পাঠিয়েছেন সেখানে বলছেন যে আবারও দাম বাড়ানো হলে তা হবে আত্মঘাতী, এটা থেকে সরকারের ফিরে আসা উচিত। আপনার কাছে নিশ্চয়ই আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। এবার এক নজরে হাসিফ মাহমুদের কাছ থেকে জেনে নিব দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মরদেহ সিঙ্গাপুর থেকে আগামীকাল সোমবার ঢাকায় আনা হবে।
মঙ্গলবার সকাল 11টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা হবে। ওই দিন বিকেলে তার মরদেহ আনা হবে চট্টগ্রামে। বাদ আসর শহরের জামিয়াতুল ফালাহ জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ নেওয়া হবে আনোয়ারায়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রেলের ভাড়া বাড়ানো এবং কোম্পানি আইন সংশোধন করে প্রশাসক নিয়োগের প্রতিবাদে 18 দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনায় বিকেলে বিএনপি অফিসের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এবার ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর আহসানের কাছ থেকে। কি আছে মীর আহসান আপনার? আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম সেটির মতামত চাচ্ছিলাম, সেটির বিস্তারিত আকারে প্রতিবেদনটি আছে, পাশাপাশি আরো কিছু খবর আছে সেগুলো জানাবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। প্রাণ ফুডস লিমিটেডের 8টি পানীয়র উৎপাদন, বিক্রি এবং বাজারজাতকরণ বন্ধে হাইকোর্টের রুল। ঘূর্ণিঝড় স্যান্ডির কারণে দেশে তৈরি পোশাক রপ্তানির বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে, চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের আয়োজনে। মাত্র 1.5 মাস আগে বিলের স্ল্যাব বাড়িয়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এরপরও বিদ্যুতের দাম শিগগিরই আরেক দফা বাড়ানোর উদ্যোগ চলছে। এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে এ সংক্রান্ত প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। তারা বলছে স্ল্যাবের নতুন বিন্যাসে তাদের লাভের পরিবর্তে লোকসান হচ্ছে। রাজধানীর উত্তর অংশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিতরণ করে ডেসকো। গত 20 সেপ্টেম্বর পাইকারি এবং খুচরা বিদ্যুতের দাম 15% মতো বাড়ানো হয়েছে। তখন বিদ্যুৎ বিলে স্ল্যাব সুবিধা 3টি থেকে 6টি করা হয়। ডেসকো বলছে এখন তাদের পাইকারি বিদ্যুৎ প্রতি ইউনিট 6 টাকা 15 পয়সায় কিনে খুচরা গ্রাহকদের কাছে 6 টাকা 34 পয়সায় বিক্রি করতে হচ্ছে। কিন্তু শীত মৌসুমে বিদ্যুতের ব্যবহার কমে গেলে সে বিদ্যুৎ গড়ে বিক্রি হবে 6 টাকা 5 পয়সায়। তাই তাদের লোকসান দিতে হবে। স্ল্যাব সুবিধার ফলে মনে হচ্ছে যে রেট বাড়াইছে, কিন্তু আলটিমেটলি স্ল্যাব সুবিধা দিয়ে গিয়ে কিন্তু গতবার যে রেট ছিল তাতে কমে গেছে। যদি নাও বাড়ানো হয় তাহলে পরে ইয়ারলি প্রায় 250 টাকা আমাদের ভর্তুকি দিতে হবে, কমে যাবে আর কি, বা আমাদের এটা লস হবে। ডেসকোর মতো বাকি কোম্পানিগুলিও স্ল্যাবের এই নতুন বিন্যাসকে অসুবিধাজনক মনে করছে। তাই নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তাদের এই সিচুয়েশনটা তারা এনার্জি রেগুলেটরি কমিশনকে বলেছে যে দিস উইল বি দি সিচুয়েশন। এখন এটা নানাভাবে হতে পারে। বিইআরসি বলছে স্ল্যাবের নতুন বিন্যাস নিয়ে বিতরণ কোম্পানিগুলোর আপত্তি আছে। এই ব্যাপারে গণশুনানি করে সিদ্ধান্ত নেবে কমিশন। আমরা একটা অন্তর্বর্তীকালীন আদেশে আমরা ট্যারিফটা ঘোষণা করেছিলাম ওই সময়। সুতরাং ন্যাচারালি ফ্রম লিগ্যাল পয়েন্ট অফ ভিউ, যেহেতু আমরা একটা লিগ্যাল মেথোডোলজি অ্যাপ্লাই করে এই কাজটা করি, আমাদেরকে কিন্তু একটা পূর্ণাঙ্গ শুনানি করতে হবে আমাদের আইন অনুযায়ী। সরকারি কর্মকর্তারা জানান তেল ভিত্তিক কুইক রেন্টালের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যয় আরও বাড়বে। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি, আর এ নিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরো কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী ফাহমিদা বিনতে মেজবার সাথে। ফাহমিদা, কি কি মতামত এলো এখন পর্যন্ত? জি, বেশ কিছু মতামত আমি পেয়ে গেছি। সার্ভার অনুভব লিখেছে যে বিদ্যুতের দাম বাড়িয়ে তো সাধারণ জনগণকে অন্ধকারের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। এবং এম আলম অভি বলছে যে সামনে ডিসেম্বর মাস বাড়বে বাড়ি ভাড়া, বাড়বে বিদ্যুতের দাম, বিদ্যুৎ আর ব্যবহার যাবে না, বিদ্যুতের ব্যবহার করা যাবে না মনে হচ্ছে। তার এখন এত আতঙ্কিত হওয়ার কিছু নেই, বিষয়টা এখনো হচ্ছে প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এখনো কমিশনের অনেক কিছু বাকি আছে, গণশুনানি বাদ আছে, সেগুলো মিলেই হয়তো একসময় তারা কি করবেন সেটা পরে জানা যাবে। কাজী খালেদ নিজাম তিনি বলছেন যে জনগণের কথা কেউ ভাবেন না, আর আহমেদ নূরের কথা হচ্ছে দাম বাড়লেও ঠিকভাবে বিদ্যুৎ পাওয়া যায় না। দেখো, আমাদের কাছে আরো মতামত আসবে, সেগুলো জানাবো। তবে আমার কাছে আরো কিছু খবর আছে, সেগুলো দর্শকদের জানিয়ে দিই। ডেস্টিনি গ্রুপের দুর্নীতির সব দায় পরিচালনা পর্ষদের বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হারুনুর রশিদ। দুদক কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে হারুন বলেছেন ডেস্টিনিতে তার পদবি ছিল অলংকারিক, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার কোনো ক্ষমতা ছিল না। ডেস্টিনি থেকে নিজের ব্যাংকের হিসেব স্থানান্তর করার প্রায় 20 কোটি টাকার বিষয়ে রোববার দুদক কর্মকর্তারা প্রশ্ন করলে তিনি জানান এই টাকা চেকের মাধ্যমে বৈধভাবে তার ব্যাংক হিসেবে দেওয়া হয়েছিল। প্রাণ ফুড লিমিটেডের
বিভিন্ন ভেজাল পানীয় উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার এই রুল জারি করেন। প্রাণের ম্যাঙ্গো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, আপেল, পাইনাপল ও ফ্রুট ককটেল সহ বোতলজাত পানীয় এই রুলের আওতায় পড়বে। আগামী 18 নভেম্বরের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআই এর পরিচালক, ঢাকা জেলা প্রশাসকের রুলের জবাব দিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় স্যান্ডির কারণে দেশের তৈরি পোশাকের রপ্তানির বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। তারা বলছেন এতে দীর্ঘমেয়াদে রপ্তানির আদেশ কমে যেতে পারে। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রই দেশের প্রধান রপ্তানি বাজার। বিশ্বমন্দার আগে দেশের মোট রপ্তানির 60% হতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে, দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে, শতকরা প্রায় 30%। তবে দেশটিতে দুদফা অর্থনৈতিক মন্দা আঘাত হানায় বেকার হয় অনেক মানুষ, যার প্রভাবে গেল 2 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা কমেছে প্রায় 5%। সম্প্রতি সেখানকার অর্থনীতি কিছুটা জোরদার হবার ফলে গেল কয়েক মাসে নতুন করে আবার বাড়ছে রপ্তানি। সামনে যা আরও বাড়ার আশায় ছিলেন এদেশের রপ্তানিকারকেরা। তবে ঘূর্ণিঝড় স্যান্ডি সে আশায় দিয়েছে গুড়ে বালি। স্যান্ডির মতো একটা আঘাত, যেখানে পুরো আমেরিকান ইকোনমিতে $50 বিলিয়ন মতো একটা ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। তো এতে করে রিটেল সেক্টরে এটা তো অবশ্যই একটা এফেক্ট অবশ্যই থাকবে। তো এতে করে আমরা অবশ্যই বলতে পারি না যে এই স্যান্ডি আমাদেরকে এফেক্ট করবে না। আগামী মার্চ পর্যন্ত রপ্তানি আদেশ ঠিক হয়ে থাকায় এই মুহূর্তে রপ্তানিকারকরা এর ফলে খুব একটা সংকটে পড়বে না। তবে দীর্ঘমেয়াদে রপ্তানি আদেশ কমে যাবার মতো নেতিবাচক প্রভাব দেশের রপ্তানি খাতের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এই স্যান্ডির একটি অর্থনৈতিক যে চাপ সেটি একটা আছে, সেটা চাপ বা প্রভাব আমাদের দেশে আসবে, সেটি হয়তো কতটুকু আমাদের দেশে পড়বে এই মুহূর্তে স্পেসিফিকলি বলা যাবে না, তবে এটা পড়বে। তাই ইউরোপ ও আমেরিকার বাইরে বাজার সম্প্রসারণে সরকারি সহায়তা চান রপ্তানিকারকেরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার ব্যবসা বাণিজ্যের আয়োজন। এবার খেলার খবর জানতে চলে যাব আমাদের সহকর্মী রুজমিলা হকের কাছে। রুজমিলা, কি জানবো আজকে খেলার খবরে? আজকে মির, আপনারা জানেন যে 13 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেজন্য আগামীকালকে সদ্য টি-20 বিশ্বকাপ জয়ী দল ঢাকায় আসছে। তো এরই সাথে কিছু খবর রয়েছে, আমি জানিয়ে দিচ্ছি। খেলার খবর জানাবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আর বিরতির পর ফিরে এসে যা থাকছে, টাইগারদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সকালে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে বৃষ্টির বাধা, খেলা স্থগিত অধিকাংশ ভেন্যুতে। বিরতির পর আবারও স্বাগত রাত্র আপনার বাংলাদেশে। খেলাধুলার খবরে আপনাদের সাথে আছি আমি রুজমিলা হক। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে এক হয়ে কাজ করার পরিকল্পনা করছেন দেশের শীর্ষ ক্লাবের কর্মকর্তারা। এরই মধ্যে পরিকল্পনা হয়ে গেছে সমিতি গঠনের। আগামী 2-3 দিনের মধ্যেই তৈরি করা হবে গঠনতন্ত্র। একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল বাংলাদেশের ফুটবল, কিন্তু নানা কারণে দেশের ফুটবল হারাচ্ছে তার ঐতিহ্য। ক্লাবগুলোর সাথে ব্যবধান তৈরি হচ্ছে ফেডারেশনের। পাতানো খেলার ব্যাধি, রেফারিং এর মান নিয়ে বিতর্ক, সবকিছু মিলে যেন উল্টো পথে হাঁটছে বাংলাদেশের ফুটবল। আর এই সব সমস্যার সমাধানে একসাথে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় ক্লাবের কর্মকর্তারা। গঠন করতে যাচ্ছেন অ্যাসোসিয়েশন। আমরা ক্লাব অ্যাসোসিয়েশন করতে চেলাম ফুটবলের জন্য, যারা আমরা প্রিমিয়ার লিগে খেলি, প্রফেশনাল ফুটবল লিগে আমরা যারা খেলি বি লিগে, সেই 9টা ক্লাবের প্রতিনিধিরাই ছিল। আমরা সবাই অনেক দিন যাবৎ গুনগুন হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল আমাদের মধ্যে যে আমাদের একটা ক্লাব অ্যাসোসিয়েশন হলে খুব ভালো হয়, তাহলে আমরা ক্লাবদেরকে ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করতে পারি, আমাদের যারা ডোনার আছে তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে পারি। নতুন এই পরিকল্পনা নিয়ে অনেকটাই আশাবাদী মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া। যারা মিটিংয়ে এসেছে সবাই তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, কিভাবে এই সমিতিটা আমরা করে ক্লাবের স্বার্থ, প্লেয়ারদের স্বার্থ, ফেডারেশনের স্বার্থ তথা দেশের ফুটবলের স্বার্থ কিভাবে ফুটবলকে ডেভেলপ করা যায়, এসব নিয়ে আলোচনা হয়েছে। ফুটবলের উন্নয়নটাই তাদের মূল লক্ষ্য।
আমি মনে করি এটা ভালো উদ্যোগ এবং আমরা সাকসেসফুল এই শর্তে যে আমরা যারা ছোট হোক আর বড় হোক ক্লাবগুলো চালাই, কষ্ট করে যেভাবে করি ফুটবলের স্বার্থে, ফুটবলকে ভালোবাসি বিধায় সেই ফুটবলটাকে যেন কেউ নিজের ইচ্ছে অনুযায়ী পরিচালনা না করতে পারে। খেলা পরিচালনাটা অনেক সাবস্ট্যান্ডার্ড হয়ে গেছে, রেফারিং ইজ ভেরি ভেরি পুয়ার। সো ফর দ্যাট রিজন আমরা একটা ইউনাইটেডলি একটা সমিতি করতে চাইলাম, যাতে অ্যাসোসিয়েশনটা হয়, যাতে আমাদের ক্লাবের ইন্টারেস্টটাকে আমরা প্রোটেক্ট করতে পারি, ফুটবলের ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে পারি। অনেক আগে থেকে ক্লাবগুলো এক হওয়ার বিষয়টি আলোচনায় আসলেও প্রথমবারের মতো এ নিয়ে একসাথে বসেন শীর্ষস্থানীয় কর্মকর্তারা। আলোচনায় উঠে আসে ফুটবলের উন্নয়নের বাধাগুলো, আর এই বাধা অতিক্রম করতে এবং ফেডারেশনের সাথে দূরত্ব কমাতে কাজ করবে এই অ্যাসোসিয়েশন। আল আমিন সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। টাইগারদের বিপক্ষে 2টি টেস্ট, 5টি ওয়ানডে ও একটি টি-20 ম্যাচ খেলতে কাল ঢাকায় আসছে টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। অধিনায়ক স্যামি সহ দলের অন্য সদস্যরা হলেন গেইল, চন্দ্রপল, টিনো বেস্ট, ফিডেল এডওয়ার্ডস, আসাদ ফুদাদিন, সুনীল নারায়ণ, কাইরন পাওয়েল, স্যামুয়েলস, রামদিন, ব্রাভো, দিওনারিন, কার্ক এডওয়ার্ডস, পারমল ও রবি রামপল। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে রামদিন, ব্রাভো, দিওনারিন, কার্ক এডওয়ার্ডস, পারমল ও রবি রামপল। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 13 নভেম্বর। জাতীয় ক্রিকেট লিগের খবর। তৃতীয় দিনে বৃষ্টির কারণে দিনের খেলা শেষ হয়নি অধিকাংশ ভেন্যুতে। ঢাকা, রাজশাহী ও সাভারে দিনের খেলা শুরু হয়নি বৃষ্টির কারণে। খুলনার আবু নাসর স্টেডিয়ামে রংপুরের প্রথম ইনিংসে 388 রানের জবাবে স্বাগতিক দল অল আউট হয়েছে 249 রানে। রংপুরের আলাউদ্দিন বাবু 56 রানে নিয়েছেন 6 উইকেট। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষ পর্যন্ত 66 রান তুলতে 7 উইকেট হারায় রংপুর। মিরপুরের ঢাকা ডার্বিতে তৃতীয় দিনে মাঠে গড়ায়নি কোনো বল। দ্বিতীয় দিন শেষে ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ছিল 6 উইকেটে 128। রাজশাহীতেও হয়নি কোনো খেলা। দ্বিতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ছিল 3 উইকেটে 466 রান। বৃষ্টিবিঘ্নিত ছিল সাভারের ম্যাচও। চট্টগ্রামে 367 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ছিল 8 উইকেটে 188 রান। বিপিএল এর আর্থিক জটিলতা মেটানোর কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। আজ বিপিএল এর স্টেক হোল্ডার, বিপিএল গভর্নিং কাউন্সিল, গেম অন স্পোর্টস ও বরিশাল বার্নসের সঙ্গে আলোচনায় বসে এই কমিটি। পর্যায়ক্রমে বিপিএল এর জন্য 5 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসবে কমিটি। প্রথম দিন বিপিএল এর এই 3 স্টেক হোল্ডারের সঙ্গে বসে সংকট সমাধানের ব্যাপারে আশাবাদী কমিটির আহ্বায়ক বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম মনে করছেন শীঘ্রই এই দেনা পাওনা জটিলতা মিটিয়ে ফেলা সম্ভব হবে। এই ছিল এখনকার মতো খেলাধুলা খবর। ফিরে যাচ্ছি ফাহমিদার কাছে। ফাহমিদা, আপনার কাছে আর কি খবর রয়েছে? ধন্যবাদ জুজমিলা। আপনার কাছ থেকে খেলার বেশ কিছু খবর আমরা জানতে পারলাম। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ আসছে, ক্রিকেট দল আসছে, টাইগারদের বিপক্ষে খেলবে। দেখা যাক আমাদের টাইগাররা কেমন খেলে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর থাকছে। যশোরের শাসক উপজেলার পাকশিয়া অনুষ্ঠিত হলো জমজমাট লাঠি খেলা। সীমান্তের গ্রামবাসীরা মেতেছিল উৎসবের আমেজে। বিরতির পর আরো একবার স্বাগত। এবার দর্শকদের পাঠানো মতামতগুলো তুলে ধরব। প্রথমে ইঞ্জিনিয়ার এখলাস উদ্দিনের মতামতটা বলতে চাচ্ছি। আর কতবার বাড়াবে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধিতে এটি হবে মরার উপর খাড়ার ঘা। আরেকজন খুব মজার একটি মতামত পাঠিয়েছেন। সরওয়ার অনুভব বলছেন যে একসময় মানুষ অন্ধকার দেখলে ভয় পেত, এখন সাধারণ মানুষ হয়তো বিদ্যুতের আলো দেখলে ভয় পাবে। এবং কিবরিয়া বলেছেন যে সাম্প্রতিক সময়ে এ কাজেই সরকার নাম্বার 1 আর এর শিকার সাধারণ মানুষ। অনেকে দেখছিলাম নিজের পকেটের পয়সা খরচ করে খুদে বার্তা পাঠিয়েছেন। স্বভাবত এটা খুব প্রয়োজনীয় বিষয়, যার কারণেই তারা শঙ্কিত হয়ে পাঠিয়েছেন। যেমন ওয়াহিদুল, যিনি খুদে বার্তা বলে পাঠিয়েছেন, সেখানে বলছেন যে এগুলো হচ্ছে তথাকথিত কুইক রেন্টাল প্ল্যান বসানোর ফল, যা ভুগতে হবে সাধারণ মানুষকে।
আর মাহমুদেরটা দিয়ে আপনার কাছে যেতে চাই সেরা মতামতে। তিনি বলছেন যে আবারও দাম বাড়ালে সরকার বিপদে পড়বে। আপনার আমি কাছে সেরা মতামতটি জানিয়ে দিচ্ছি। আজকে সেরা মতামতটি হলো সুমন রায়ের পাঠানো মতামতটি। তিনি বলেছেন আর কত বাড়াবেন, এরপর তো বিদ্যুৎ চিড়িয়াখানায় রাখা লাগবে। সুমন সহ যারা মতামত পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। যশোরের শার্শা উপজেলার পাকশিয়ায় হয়ে গেল জমজমাট লাঠি খেলা। এই আয়োজনকে ঘিরে সীমান্তের এই গ্রামটি মেতেছিল উৎসবের আমেজে। এই অঞ্চলে লাঠি খেলার প্রচলন অন্তত 5 দশক ধরে। এই রীতিকে ধরে রাখতে ডিহি ইউনিয়ন পরিষদ কয়েক বছর ধরে আরো বড় পরিসরে খেলাটির আয়োজন করে আসছে। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় 28 জন লাঠিয়াল। ঢাক ঢোল কাঁসারি আর বাঁশির তালে তালে তাদের উৎসাহ দেয় দর্শকরা। এটি অনেক পুরাতন খেলা, তো এই জন্য গ্রাম্য খেলা বলে আমি উপভোগ করতে আসিছি। প্রত্যেক বছর আয়োজন হয়, আমরা এই খেলা খুব দেখি, আমরা ছোটবেলা থেকে এই খেলাগুলো দেখি, আমাদের খুব ভালো লাগে। ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিনোদনের খোরাক জোগাতে এই লাঠি খেলা চালিয়ে যাচ্ছেন এখানকার কিছু উদ্যমী মানুষ। 20 বছর ধরে এই খেলাটা ধরে রেখেছে আর কি, বুঝেছেন। এখন আমরা সব বছরই খেলি। ইয়াং জেনারেশন ভিতরে আমরা সবাই উদ্যোগ নিয়ে মুরব্বীর সাথে তাল মিলিয়ে আমরা এই খেলা একত্রভাবে করে থাকি। আমাদের অত্র ইউনিয়ন তারপর বাইরেও খেলতে যায়। খেলাটি ধরে রাখতে ভবিষ্যতেও উদ্যোগ চালু রাখার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। গ্রাম বাংলা যে সমস্ত ঐতিহ্য ছিল, লাঠি খেলা, হাডুডু, দাঁড়িয়া বাঁধা, এসব প্রায় বিলুপ্তির পথে। তারপরেও যদি আয়োজন করে করতে হয়, মানুষের কিছু বিনোদন দিতে হয়, তাহলে হচ্ছে এই লাঠি খেলাটাই এখনো আছে। আমরা প্রতি বছর বিভিন্ন পর্বের সময় এই খেলাটার আয়োজন করে থাকি। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কার দেয়া হয় একটি রঙিন টেলিভিশন। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার আয়োজনে। শেষ করব কেনিয়ার ষাঁড়ের লড়াইয়ের কিছু ছবি দেখিয়ে। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সবশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল।